আসসালামু আলাইকুম। আজ 15 জানুয়ারি 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ আওয়ামী লীগের চূড়ান্ত স্বপ্ন ভেঙে গেল। সংস্কার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ডক্টর ইউনূস। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজা থেকে মুক্তি পেলেন বেগম জিয়া। এবার বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকে ঘিরে নতুন জাগরণের স্বপ্ন দেখেছিল আওয়ামী লীগ, কিন্তু সেই স্বপ্নেও পেরেক ঠুকে গেল। আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতা হিসেবে আব্দুল হামিদকে সামনে রেখে আগামী নির্বাচন এবং দল গোছানোর একটি পরিকল্পনা ছিল দলটির, কিন্তু হঠাৎ তার বিরুদ্ধে মামলা হওয়ায় শুরু হলো নতুন বিপত্তি। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তার দুই ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক ও রাসেল আহমেদ তুহিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন তহমুল ইসলাম মাজহারুল নামে এক যুবক। তহমুল ইসলাম মাজহারুল কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার বাসিন্দা। তিনি জানান, আমি বিএনপির একজন কর্মী। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের তালিকায় তার নাম রয়েছে। আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, স্বৈরশাসক শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র জনতার গড়ে ওঠা ঐক্য আন্দোলনকে দমন করতে দেশ বিদেশে অবস্থান করা 1 থেকে 20 নম্বর আসামি সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক তারা কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে সেজন্য 21 থেকে 40 নম্বর আসামিদের নির্দেশ দেন। ওই নির্দেশ বাস্তবায়নের জন্য 41 থেকে 124 নম্বর আসামিরা শটগান, বন্দুক, পিস্তল, ককটেল, বোমা ও দেশি অস্ত্র এবং অর্থ সরবরাহ করে আন্দোলন দমাতে এবং গণহত্যার নির্দেশ দেন। গত বছরের 4 আগস্ট দুপুর 12টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে আসামিরা হামলা চালান। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে মামলার বাদীসহ সাক্ষীদের আহত করেন। এছাড়া আসামিরা গ্রেনেড, ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। মামলার এজাহারে আরও বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে 3 নম্বর আসামি করা হয়েছে। 1 নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 2 নম্বরে রয়েছেন শেখ রেহানা। মামলায় আরও অন্তত 250 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যার উদ্দেশ্য হলো এটা গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি। ওই যে নতুন বাংলাদেশের একটা চার্টার, সেরকম চার্টার মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে। নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু চার্টার থেকে যাবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটাও হবে এই চার্টারের ভিত্তিতে। বুধবার সকালে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। বহু ধরনের কমিটি হয়, রিপোর্ট প্রকাশ হয়, আনুষ্ঠানিকতা হয়, কিন্তু আজকের আনুষ্ঠানিকতা সেগুলোর চাইতে বহু ঊর্ধ্বে। আজকের এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে, কারণ ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে। একটা ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে, মাথা চাড়া দিয়ে উঠেছে, সেখান থেকেই ইতিহাসের সৃষ্টি। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ। ডক্টর ইউনূস বলেন, এটা মতৈক্য প্রচেষ্টা, সবাই একমত হবেন, কিন্তু কিছু বিষয়ে একদমই একমত হবেন না। তা না হলে আমরা কি স্বপ্ন দেখলাম? আমরা নিজেরা স্বপ্ন দেখলাম আর সেই স্বপ্নে মানুষের অংশ নেই, সেটা তো হতে পারে না। আমরা সেই স্বপ্নের কতটুকু এখানে নিয়ে এসেছি সেটার জন্যই এই আলোচনা। এটা বাইরে থেকে চাপানোর কোনো জিনিস নয়, ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস। আগামীতে মতৈক্য প্রতিষ্ঠার জন্য যে আলোচনা হবে সেখানে কমিশনের সদস্যরাই নেতৃত্ব দেবেন বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন,
কিভাবে তাদের স্বপ্ন আপনাদের সঙ্গে একাকার হয়ে যাবে। তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যার উদ্দেশ্য হলো এটা গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে। ওই যে নতুন বাংলাদেশের একটা চার্টার, সেরকম চার্টার মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে। নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু চার্টার থেকে যাবে। এই চার্টার থেকে যাবে ইতিহাসের অংশ হিসাবে। এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট নয়। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন আপ করবে। এটা বাংলাদেশি বাঙালি জাতির একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত দ্রুত পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, করতে থাকব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের 5 বিচারপতি সর্বসম্মতিতে এই রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। রায়ে আদালত বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, সর্বোচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পেয়েছি। গত বছরের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। গত সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায় পাকিস্তান। 2 দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR। মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামারুল হাসানের। পাকিস্তান ISPR এর বিবৃতি অনুসারে সেই বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিস্থ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও 2 দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতেই 2 দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের PSO। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, 2 দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব এবং পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব ও অংশদারিত্বপূর্ণ সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের PSO লেফটেন্যান্ট জেনারেল কামারুল হাসান পাকিস্তানের সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে বলেন, সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে ব্যাপক আত্মদানের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী নিজেকে সাহস এবং দৃঢ় সংকল্পের বাতিঘরে পরিণত করেছে। ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত 15 বছর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে ছিল। 2 দেশের সেনাবাহিনীর মধ্যেও পড়েছিল তার প্রভাব। 2024 সালের আগস্টে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দেশত্যাগের মাধ্যমেই পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। বর্তমানে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় আছে। আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালোভাবে বৃদ্ধি পায়। ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। 2 দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি ও বাণিজ্যিক জাহাজ চলাচলও ফের শুরু হয়েছে। বাংলা একাডেমির সভাপতি ও অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতের বাইরে চলে গেছে। এটাই এখন দেশের মৌলিক সমস্যা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ আয়োজিত 24 গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ও জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আবুল কাশেম ফজলুল হক বলেন, ছোটখাটো চুরি ডাকাতির ঘটনার বিচার হচ্ছে বটে, কিন্তু রাজনৈতিক মামলাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির আদেশ মেনে রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। শেখ হাসিনার শাসনামলের মতো যদি এখনো এই ব্যবস্থা থেকে যায় তবে
বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে। আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে যাবে দুঃসাধ্য ব্যাপার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব বিপন্ন করে দিচ্ছে। তারা চায় না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। ভারত বিরোধিতা ও যুক্তরাষ্ট্র ভিত্তিক রাজনীতিও ঠিক হবে না। অধ্যাপক ফজলুল হক বলেন, একদল বুদ্ধিজীবী আছেন যারা যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থক, সেই তারাই এখন প্রবলভাবে ভারতের বিরোধিতা করছেন। আমাদের বাস্তবতার মধ্যে থাকতে হবে। ভারত চারদিক থেকে আমাদের ঘিরে আছে। উগ্র ভারত বিরোধিতায় রাষ্ট্রীয় জীবনের ক্ষতি হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রধান পরাশক্তি। যুদ্ধবাজ এই দেশটি এখন কোনো দেশ দখল করবে না। তারা চাইবে দুর্বল দেশগুলোর ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করতে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের দেশে এসে বলে এটা করতে হবে, ওটা করতে হবে। এসব কথা কি তারা ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনামে গিয়ে বলতে পারবে? সেই বিবেচনায় বলছি, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হয়ে ভারতের সঙ্গে বিরোধিতা কখনো সফল হবে না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তবে তাই বলে আমরা সবসময় ভারতের অনুগত থাকব না। স্বাধীন সত্তা নিয়ে আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব। তিনি আরও বলেন, প্রশাসন ও শিক্ষা কাঠামোর সংস্কার প্রয়োজন। ৭২-এর সংবিধান সম্পূর্ণ বাতিল নাকি কিছু ধারা সংশোধন করা হবে, এ নিয়ে অযথা বিতর্ক তৈরি না করে ঐকমত্যের ভিত্তিতে তা সংশোধন করা জরুরি। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অনেকে ধৈর্য হারিয়ে ফেলেছেন, তবে আমরা তাদের সাফল্য দেখতে চাই। তারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে, এমনটি প্রত্যাশা করি। উপদেষ্টাদের তাই আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দিতে হবে। আলোচনায় আরও বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশের আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক সচিব আবু আলম শহীদ খান, সাংবাদিক শওকত মাহমুদ প্রমুখ। আলোচিত নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনির স্বামী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবরটি তনি তার ফেসবুকে নিশ্চিত করেছেন। বুধবার নিজের ফেসবুকে রুবাইয়াত ফাতিমা তনি লিখেছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাত হোসাইন। গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। ২ মাস ধরে তনি ২ দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন। তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার স্বামী শাহাদাত হোসাইন ৩৮ বছরের বড় হওয়ায় সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখেও পড়তেন এই নারী উদ্যোক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই। দিন শেষে নিজের ঘরের শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে। প্রসঙ্গত, তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হোসাইন প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদাতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন। তার স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
গত বছরের জাতীয় নির্বাচনে নির্বাচিত হন 47 বছর বয়সী এমা রেনল্ডস। এমা রেনল্ডস বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্বে নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। এর আগে তিনি 2010 থেকে 2019 সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান তিনি। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলেছিল টিউলিপের ওপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।